ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টির শুরুতে ওই দুই মেয়ের সেক্টর লিডাররা তাদেরকে চেক করে দেখতে পায় তাদের ঘাড়ে অন্যরকম চিহ্ন দেখা যাচ্ছে, এছাড়া শরীরে অন্য কোনো আঘাত নেই। ফ্র্যাঙ্ক বলে, আমি এরকম চিহ্ন দেখেছি, আমার পরিবার যখন মারা গেছে তখন তাদের ঘাড়েও এরকম চিহ্ন ছিল। তারা বলে ডেভিল সেক্টে যেহেতু এরকমটা হয়েছে তাহলে ডেভিল রাজাকে এর জবাব দিতে হবে। ইউগো বলে, আমি এই মেয়ে দুটোকে সিনিয়র হোচির ঘর থেকে আসতে দেখেছি, তার পাশের ঘরেই সীসা থাকে। সীসা বলে, তো তুমি সবকিছুতে আমাকে মাঝখানে কেন টেনে আনো? প্রধান লিডার তখন বলে, আগে আমাদের এই বিষয়ে ইনভেস্টিগেট করতে হবে, তাই আপাতত এখন সবাই ঘরে চলে যাও। এরপর হোচি যখন আসছিল তখন সীসা পেছনেই ছিল, তবে এরা কেউ কারোর সঙ্গে কথা বলে না। হঠাৎ একটা মেয়ে হোচিকে এসে বলে, সিনিয়র, আপনার ঘর থেকে আসার পর ওই দুই আপুকে কে যেন মেরে ফেলেছে, আমার অনেক ভয় করছে, আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? হোচি তাকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায়। তখন বিহং সীসাকে বলে, চলো আমি তোমাকে ঘর পর্যন্ত দিয়ে আসি। সীসা ঘরে আসলে একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমরা এখন শুধুমাত্র নামের ভাই বোন, তাই আমাদের কন্ট্রাক্ট ভেঙে ফেলাই উচিত, বনে আমার সঙ্গে দেখা করো। সীসা বুঝতে পারে এটা হোচি তাকে দিয়েছে। ওদিকে হোচি ঘরে গেলে ঠিক একই রকম একটা চিঠি পায়। এরপর সীসা বনে আসে, তবে হঠাৎ সে লিনকে কোথাও যেতে দেখে। তার মনে পড়ে লিন কয়দিন ধরেই তার এরকম আশেপাশে ঘুরছে, তাই সে তার পিছু করতে থাকে। অন্যদিকে বিহং এখন খুবই ঝাপসা দিচ্ছিল। হঠাৎ সে সামনে হোচিকে দেখতে পেয়ে তার কাছে এসে জিজ্ঞেস করে, হোচি কোথায় যাচ্ছে? হোচি বলে, দয়া করে মাস্টারকে বলো না, আমি সীসার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এদিকে সীসা লিনকে ফলো করতে করতে একটা অদ্ভুত জায়গায় এসে পড়ে। সামনেই সে একটা ফরমেশন দেখতে পেয়ে তার ভেতরে চলে যায়। তখন সে একটা সিক্রেট প্যালেসে চলে আসে, যেখানে সে বোতলে বন্দি অবস্থায় অনেক ইমমর্টাল রুট দেখতে পায়। এরপর সে একটু সামনে গেলে একটা মহিলার পেইন্টিং দেখতে পায়। মহিলাটি তাকে বলছিল, ভেতরে আসো। এরপরেই সীসা ওই পেইন্টিং এর ভেতর চলে যায়। একটু পর দেখা যায় চুলি লিংলিংকে বলছে, আমার মায়ের ছবিটা অবশেষে আমার কাজে লাগছে। সীসা বিপদে আছে, এটা জানতে পারলে হোচি অবশ্যই এর ভেতরে যাবে, তখন আমি তার ইমমর্টাল রুট নিয়ে নেব, পরে সেটা ডেভিল রাজাকে দিয়ে দেব, তাহলেই সে ইমমর্টাল অ্যালায়েন্সের বিজয়ী হয়ে যাবে। এরপর সত্যি সত্যি হোচি বনের ভেতরে এসে সীসাকে খুঁজতে খুঁজতে সেই ফরমেশনের জায়গায় চলে আসে, এমনকি সিক্রেট প্যালেসে এসে ওই পেইন্টিং এর ভেতরে চলে যায়। হঠাৎ শব্দ শুনে সীসা ভয় পেয়ে যায়, তবে তখন হোচিকে দেখে সে একটু শান্ত হয়। হোচি ফরমেশন ভাঙার চেষ্টা করে, তবে পারে না, তাই তারা আরেকটু সামনে যেতে থাকে। হোচি বলে, চলো আমরা দুজন কন্ট্রাক্ট ভেঙে ফেলি। সীসা মন খারাপ করে বলে, আমি তো আগেই তোমাকে বলেছি, বোন দিয়ে তুমি কখনোই নিজের পাওয়ার ইমপ্রুভ করতে পারবে না। হোচি বলে, এই জন্য না, কন্ট্রাক্ট ভেঙে ফেলবো কারণ তুমি কখনোই আমাকে নিজের ভাই মনে করনি। সে বলে, কেন মনে করব, আমার নিজের ভাই আছে। হোচি এরপর তাদের কন্ট্রাক্ট ভাঙতে যায়, তবে পারে না। তখন সে বুঝতে পারে আসলে এখানে তার পাওয়ার কাজ করছে না। কিন্তু সীসা যখন দেখতে পায় হোচি কন্ট্রাক্ট ভাঙছে না, তখন সে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? সে রেগে দৌড়াতে শুরু করে। এদিকে হোচির ঘর থেকে আসা 3 নম্বর মেয়েটাও অসুস্থ হয়ে গেছে। বিহং তার জ্ঞান ফেরালে মেয়েটা বলে, এখানে একটা ভয়ঙ্কর পেইন্টিং আছে। তারা সবাই তখন টেনশনে পড়ে যায়, কারণ হোচি আর সীসাকেও পাওয়া যাচ্ছে না। তাই প্রধান মাস্টার এখনই ডেভিল রাজা আর চুলিকে ডাকতে বলে। এদিকে ডেভিল রাজা মানে সিদং চুলিকে নিয়ে এসেছে আলাদা একটা জায়গায়। সে তার জন্য একটা খেলনা বানিয়েছে। তবে চুলি বলে, আমি জানি তুমি এগুলো করছো যাতে বাইলি ফিরে আসে আর আমি চলে যাই। সিদং বলে, বাইলিকে? আর তুমিই বাকে, তোমরা দুজন একই। আমি নিজেকে আগেই ওয়াদা করেছি, তুমি যেমনই হও না কেন আমি কখনো তোমাকে ছেড়ে দেব না। এরপর তারা দুজন খেলতে যায়। খেলতে খেলতে চুলি বাইলিতে পরিণত হয়। অন্যদিকে সীসাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সীসা দৌড়ে গিয়ে একটা গাছ জড়িয়ে ধরে। হোচি এসে ওই গাছে হাত রাখলে বৃষ্টি থেমে যায় আর দিনের আলো ফুটে ওঠে। তারা দুজন সামনে আসলে দেখতে পায় রংধনু উঠেছে। হোচি বলে যে এখানে তার পাওয়ার কাজ করছে না এবং এভাবে চলতে থাকলে তারা এখানে মারা যাবে, তাই তাড়াতাড়ি তাদেরকে এখান থেকে বের হতে হবে। অন্যদিকে সিদং আর চুলি একসঙ্গে আসে। ইয়োগো তার ওই যন্ত্রটা পানিতে দেয়, যেটার মাধ্যমে মিথ্যা বলা যায় না। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হয় মেয়েদের সঙ্গে যেটা ঘটেছে এবং হোচি এখন গায়েব আছে এগুলো কি চুলি করেছে কিনা। তবে চুলি পানিতে হাত দিয়ে বলে এগুলো সে করেনি। পানিও কোনো রিয়াক্ট করে না, কারণ বুঝতেই পারছো এখন চুলির পার্সোনালিটি অন্যটা, মানে এখন সে বাইলি। এরপর হোচি এখান থেকে বের হতে চাইলে সীসা তাকে বারণ করে। সে বলে, এটা অনেক রিস্কি, তোমার জীবন বিপদে পড়তে পারে। হোচি বলে, আমি শুধু একটা জিনিস জানতে চাই, তুমি কেন আমার সঙ্গে কন্ট্রাক্ট ভাঙতে চাও? সীসা বলে, তুমিই তো ভাঙতে চেয়েছো, আমি ঘরে একটা চিঠি পেয়েছি। হোচি বলে, আমিও পেয়েছি, তার মানে এটা কারো চাল, তবে আমি তোমার ভাই হওয়ার যোগ্য না। সীসা বলে, তুমি এই কথা কেন বলছো? সে বলে, কারণ আমার জন্য তুমি ডার্ক ফরেস্টে গিয়েছিলে, সেটা কত রিস্কের জায়গা, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হয়েছে। সত্যি কথা,
তোমার ভাইয়ের তুলনায় আমি তোমার জন্য কিছুই করিনি। সীসা বলে, কারণ এই কম্পিটিশন তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে বলে, আমার কাছে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছুই নেই। সীসা বলে, তাই যদি হবে তাহলে তুমি আমাকে ইগনোর কেন করছো, আমার সঙ্গে কথাই বলছো না? হোচি বলে, আমি ভেবেছি তুমি আমার উপর রেগে আছো, নিজের উপর আমার লজ্জা হচ্ছিল, আমি তোমার একটা ভালো ভাই হতে পারিনি। এতে সীসার সব রাগ চলে যায়। সীসা বলে, চলো তাহলে আমরা একসাথে এখান থেকে বের হই। সে হোচিকে জড়িয়ে ধরে আর বলে, আমরা বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো। এরপর হোচি এই পেন্টিং থেকে বের হওয়ার চেষ্টা। এদিকে এখানে লিংলিংকে ধরে আনা হয়। তখন তার কাছ থেকে ওই পেন্টিংটা পড়ে যায়। একটু পরেই ওই পেন্টিং থেকে সীসা বাইরে এসে পড়ে। সে বলতে থাকে, হোচি কোথায়? হোচি এখনো পেন্টিং এর ভিতরে আটকে আছে। মাস্টার পেন্টিং হাতে নিয়ে অবাক হয়ে যায়। মনে হচ্ছিল সে এই ছবিটার মানুষটাকে চেনে। তখন লিংলিং তলোয়ার দিয়ে সেই ছবিটা কেটে ফেলতে যায়। সীসা এসে তার তলোয়ার ধরে ফেলে। শিদং লিংলিং এর দিকে অস্ত্র ধরে, তবে লিংলিং বলে সে এই পেন্টিং অবশ্যই কাটবে। সীসা তখন তলোয়ার নিজের দিকে আনতে থাকে। তখনই পেন্টিং থেকে হোচি বেরিয়ে আসে। মূলত হোচি বেরিয়ে এসেছে সীসার সঙ্গে থাকা তার কন্ট্রাক্টের কারণে। যেহেতু কন্ট্রাক্টের হাত থেকে রক্ত পড়ছিল, তাই পেন্টিং এর ভেতরে ফরমেশন ভেঙে যায় আর হোচি বাইরে বেরিয়ে আসে। সীসা অসুস্থ হয়ে গেলে হোচি তাকে কোলে নিয়ে চলে যায়। এরপর হোচি তার মাস্টারের সামনে বসেছিল। তার মাস্টার বলে, তুমি আমাকে ওয়াদা করলে কি আর আমাকে দেখালে কি? এরপর সে মনে মনে বলছিল, হোচি সীসাকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছে। ও এখনো নিজের ভালোবাসা বুঝতে পারছে না। সীসা যদি সারা জীবন ওর বোন হয়ে থাকে সেটা খারাপ কিছু না। সে হোচিকে বলে, ঠিক আছে, তুমি সীসার সঙ্গে থাকতে পারো, তবে নিজের কম্পিটিশনের কথা ভুলে যেও না। এদিকে শিদং সীসার হাতে ব্যান্ডেজ করে দেয়। শিদং বলে, গতকাল ডার্ক ফরেস্ট থেকে আসার পর থেকে দেখছি তোকে অন্যরকম দেখাচ্ছে। সত্যি করে বল, তোর কি হয়েছে? ডার্ক ফরেস্ট থেকে যারা আসে তাদের কিছু না কিছু সমস্যা দেখা যায়। তুই কি জানিস বিহং অন্ধ হয়ে গেছে? এটা শুনে সীসার মনে পড়ে সে যখন খাবারের স্বাদ হারিয়ে ফেলেছিল তখন সে বিহংকে গিয়ে জিজ্ঞেস করেছিল, আপনার কি কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে? তবে বিহং বলেছিল সে একদম সুস্থ আছে। বর্তমানে সীসা বলে, বিহং আর আমি আলাদা, আমরা তো অন্য পৃথিবী থেকে এসেছি, তাই না? আমার কিছুই হয়নি। সে বলে, তুমি ইউহুয়া সেক্টর লিন নামে একটা ছেলেকে চেনো? এই ছেলেটাই কালকে আমাকে ওই ফরমেশনের কাছে নিয়ে গিয়েছিল। আগেরবারও তোমার মিথ্যা কিডন্যাপের কথা এই ছেলেটাই আমাকে খবর পাঠিয়েছিল। শিদং তখন লিনকে ধরে আনার আদেশ দেয়। এরপর সীসা বিহংয়ের সঙ্গে দেখা করতে আসে। সীসা তাকে সরি বলতে চাইলে বিহং বলে, তুমি আমাকে একদম সরি বলবে না। যদি তুমি আমার উপকার করতে চাও তাহলে প্রতিদিন আমাকে চা এনে দিলেই হবে। সীসা বলে, তাহলে আজ থেকেই শুরু। সে তার হাতে একটা বাবল টি দেয়। তখনই বিহংয়ের বাবা আর মাস্টার ইউয়ান সেখানে আসে। মাস্টার ইউয়ান তাদের মাঝখানে গিয়ে বসে পড়ে। তাই সীসা উঠে চলে যায়। মাস্টার ইউয়ান বিহংকে একটা অস্ত্র উপহার দেয়। সে বলে, এখন তো তুমি সামনাসামনি অ্যাটাক করতে পারবে না, যদি মনে করো সামনে বিপদ আছে তাহলে এটা ব্যবহার করবে। বিহংয়ের বাবা বলে, তোমার এখন যে অবস্থা, তোমার উচিত কম্পিটিশন থেকে সরে যাওয়া। বিহং বলে, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না, কারণ কম্পিটিশনে আমি নিজের যোগ্যতায় জয়েন হয়েছি। এরপর সে চলে যায়। মাস্টার ইউয়ান বিহংয়ের বাবাকে বলে, আপনি কিন্তু আপনার ছেলের সঙ্গে শুধু শুধু খারাপ ব্যবহার করেন। আপনার ছেলের ইমমর্টাল রুট নেই, এটা তো আর তার দোষ না। মাস্টার বলে, হ্যাঁ, দোষ তো আমার ওকে জন্ম দেওয়াই উচিত হয়নি। এই বলে সেও চলে যায়। এদিকে সীসা শিদংকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে ইমমর্টাল রুট স্টোর করে রাখা হয়েছে। এদিক দিয়ে ইয়োগো, ফ্যাং আর মাস্টার ইউয়ান সেখানে আসে। তারা আলাদা খুঁজতে শুরু করে। মাস্টার ইউয়ান একটা বই পায় যেটা ইমমর্টাল রুটের ব্যাপারে ছিল। সে তখন সেটা নিয়ে নেয়, কারণ হতে পারে এটা বিহংয়ের কাজে আসতে পারে। অন্যদিকে এরা ভাই বোন এতগুলো ইমমর্টাল রুট দেখে ভাবছিল ইউহুয়া সেক্টর লিডারকে জানাবে। তবে তখন ফ্যাং তাদেরকে দেখে ফেলে। সে মনে করে ডেভিল রাজা এগুলো সরাতে চাইছে, তাই সে তার উপর অ্যাটাক করতে যায়। তবে সীসা তার ভাইকে বাঁচাতে সামনে চলে আসে। ফ্যাং সীসাকে আঘাত করতে চায় না, তাই সেই আঘাত সে নিজের উপর নিয়ে নেয়। এতে সে আহত হয়ে যায়। এরপর দেখা যায় বিহং ফ্যাংয়ের হাত চেক করছে। বিহং বলে ও মারাত্মক আহত হয়েছে। শিদং বলে, আমার দোষ নেই, ওই প্রথমে অ্যাটাক করেছে। সীসা বলে, ফ্যাং, আমি তোমাকে কতবার বলেছি ডেভিল রাজা খারাপ কেউ নয়, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? সে বলে, আমি এখনো তোমার কথা কিভাবে বিশ্বাস করব? ইমমর্টাল রুটের কারণে আমার ভাই মারা গেছে। আমার ভাই যদি আমাকে ওই দিন লুকিয়ে না রাখতো তাহলে আমিও মারা যেতাম। শিদং বলে, আমরা কিছুই করিনি, আমরা আরো ইমমর্টাল রুটগুলো উদ্ধার করার কথা ভাবছিলাম। মাস্টার বলে, যদিও আপনি কিছু না করে থাকেন, আপনাদের সেক্টর কেউই করেছে, তাই এর দায়ভার আপনাকে নিতে হবে। সীসা বলে, আমার মনে হয় এর পেছনে লিন জড়িত আছে। মাস্টার বলে, এমন একটা ছেলের নাম বলছো যে কয়দিন ধরে নিখোঁজ, তোমার মাথায় আসলেই বুদ্ধি আছে। তখনই লিনকে ধরে নিয়ে আসা হয়। লিন বলে, হ্যাঁ, এই সব কিছুই আমি করেছি। ইমমর্টাল রুট আমি চুরি করতাম, কারণ আমি অনেক বেশি পাওয়ারফুল হতে চেয়েছিলাম।
ইউগো তার কথা বিশ্বাস করতে চায় না, তবে সে বলে, তুমি বিশ্বাস করলে কি না করলে তা দিয়ে আমার কিছু আসে যায় না, তবে এগুলো আমি করেছি। সীসা বলে, কেমন যেন ওর কথা আমার বিশ্বাস হচ্ছে না। লিন তাকে ধমক দিয়ে বলে, আমি তো বলেছি আমি করেছি, তারপর কেন কথা টেনে আনছো? তখন ফ্যাং এসে তার বুকে চাকু ঢুকিয়ে দেয়। লিন চুলির দিকে তাকিয়ে মনে মনে বলছিল, এই ডেভিল সেক্ট আমার পরিবার রক্ষা করেছে, তাদের জন্য যদি আমি জীবন দিতে পারি তাহলে সেটা আমার ভাগ্য। এরপরেই সে মারা যায়। মাস্টার বলে, এই কেস এখানেই ডিসমিস হয়ে গেছে, এবার আপনারা হোলি পোশাক খোঁজার ব্যবস্থা করুন। তখনই শ্যানগুয়ান সেখানে আসে। সে বলে, আপনারা এখনো হোলি পোশাকের কোনো কিছুই জোগাড় করতে পারলেন না, আমি আপনাদেরকে একটা ক্লু দেই, হোলি পোশাক ইমমর্টাল রুটে আকৃষ্ট হয়। মাস্টার বলে, ঠিক আছে, আপনার উপস্থিতিতে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, হোচি আর সীসা আজ থেকে আপন ভাই বোন। হোচি ভীষণ খুশি হয়ে যায়, তবে সীসার মন একেবারে খারাপ হয়ে যায়। শিদং মনে মনে খুশি হয়, কারণ হোচি সীসার লাভার হওয়ার চাইতে যদি সৎ ভাই হয়ে যায় তাহলে সেটা ভালো। আপন ভাই তো আর হতে পারবে না, কারণ আপন ভাই তো সে নিজেই। হোচি সীসাকে এনে শ্যানগুয়ান মাস্টারের সামনে সম্মান জানায়। সবাই চলে গেলে হোচি সীসাকে বোন বলে ডাকতে শুরু করে। সীসার মন খারাপ হয়, রাগও হয়, তবে সে কিছু বলতে পারে না। অন্যদিকে শিদং চুলিকে তাদের ওই সিক্রেট গুহায় নিয়ে এসেছে একসঙ্গে খেলা করার জন্য। চুলি দোলনায় দোল খেতে খেতে ঘুমিয়ে পড়ে। শিদং কল্পনা করে একটু আগে লিন চুলির দিকে তাকিয়েছিল, তার মানে এই সব কিছুর পেছনে অবশ্যই চুলি রয়েছে। একটু পর চুলির ঘুম ভাঙলে সে সেখান থেকে যেতে চায়, তবে তখন সে একটা ব্যারিয়ারে আটকে পড়ে। সেখানে শিদংয়ের একটা ছোট্ট চিঠি ছিল, যাতে লেখা ছিল, আমি তোমাকে ছেড়ে যাইনি, তবে কিছুদিন তুমি এর ভিতরে থাকো, তোমার এখন বাইরে আসা ঠিক হবে না। চুলি বুঝতে পারে শিদং তাকে ছেড়ে দিয়েছে। এদিকে ফ্যাং নিজের আঘাতে ওষুধ দিচ্ছিল। তখন ইউগো সেখানে এসে তার আঘাতে ওষুধ দিতে চায়, তবে ওই সময় তার অন্যরকম লাগছিল। সে নিজের উপর কন্ট্রোল করতে পারছিল না, তাই সে তাড়াতাড়ি বাইরে চলে আসে। বাইরে এসে সে মনে মনে ভাবছিল, ফ্যাং একটা ছেলে, আমার এরকম কেন লাগছে, আমি কি তাহলে ওই ধরনের পুরুষ? সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর শিদং তার রেস্টুরেন্টের বাইরে আজ অনেক ডিসকাউন্ট দিয়ে রেখেছে। সীসা বলে, তুমি এত খুশি কেন? সে বলে, আমি সত্যিই অনেক খুশি, কারণ হোচি আমার বোন জামাই হতে পারবে না, সে তোমার ভাই হয়ে বসে আছে, আর আমার কাছে মনে হচ্ছে সেও অনেক খুশি। সীসা তখন কল্পনা করে, হোচি রাস্তাঘাটে সব জায়গায় তার পিছু করছে আর সবাইকে বলে বেড়াচ্ছে এটা আমার বোন। এরপর হোচি যখন ঘরে যাচ্ছিল তখন সীসাও সেখানে চলে আসে। সে হোচিকে এড়ানোর জন্য অন্য রাস্তা দিয়ে যেতে থাকে, তবে সামনে সে হোচির সঙ্গে ধাক্কা খায়। এদিকে চুলি এখানকার সবকিছু ভেঙে ফেলেছে। একটু পর লিংলিং এসে এই ব্যারিয়ার ভাঙতে চাইলে চুলি বলে, এটা শুধুমাত্র হোলি চাবির দ্বারা খুলবে। লিংলিং বলে যে সে অবশ্যই ওই চাবির ব্যবস্থা করবে। এদিকে আজ রেস্টুরেন্ট থেকে সব মানুষ পালিয়ে যাচ্ছে, কারণ সীসা স্টিংকি তোফু খেতে চেয়েছে, যার ভীষণ গন্ধ ছিল। একটু পর শিদং এসে রাগারাগি করছিল যে সব কাস্টমার কেন চলে গেল। এরপর সে সীসাকে এখানে দেখে। সে মিনকে বলে, আরো আছে। মিন তার জন্য একটা বক্স বের করে। শিদং বলে, আমি বলেছি আরো তুলা আছে। মিন তখন তার নাক থেকে একটা বের করে দেয়। শিদং আর সহ্য করতে পারে না, সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মিন তার অন্য নাকেরটা খুলে ফেললে গন্ধে সে অজ্ঞান হয়ে যায়। শিদং বাইরে আসলে হোচিকে দেখে বলে, তুমি কি সীসার সঙ্গে দেখা করতে এসেছো? সে ভেতরে আছে। হোচি বলে, না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এরপর তারা সীসার পেছনের টেবিলে বসে। এখানে হোচি বলে, সে যেহেতু এখন সীসার ভাই, তাই সে শিদংয়ের কাছ থেকে শিখতে চায় কিভাবে একটা ভালো ভাই হওয়া যায়। সে শিদংকে একটা লিস্ট দেয়, যেখানে লেখা ছিল সে প্রতিদিন সীসার খাবারের খেয়াল রাখবে। সীসা কল্পনা করে হোচি ঘুম থেকে উঠেই তাকে খাবারের জন্য বলছে। দ্বিতীয় ছিল হোচি প্রতিদিন সীসাকে গ্রিট করবে, সেটাও সীসা কল্পনা করে। এরপর লেখা ছিল সে সীসাকে সবকিছু থেকে রক্ষা করবে, এটাও সীসা কল্পনা করে। সে তখন রেগে সেখানে গিয়ে বলে, আমি তোমার বোন হতে চাই না, আমি তোমাকে পছন্দ করি। হোচি বলে, তুমি আমাকে পছন্দ করো, তবে আমি সবসময় তোমাকে নিজের বোন মনে করেছি। তখনই শিদং তাকে ডাকতে থাকে। সীসা বুঝতে পারে এগুলো তার কল্পনা, সে এখানে এসে কিছুই বলেনি। সে বলে, চলো আমি তোমাদের একটু খাবার দিই। এরপর শিদং হোচিকে জ্ঞান দিচ্ছিল। অন্যদিকে সীসা খাবারের ভেতর অনেক পরিমাণে ঝাল মিশিয়ে দেয়। এরপর বলে, ভাইয়ারা এটা খেয়ে নিন। হোচি খায়, তার অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও সে বলে ভালো। এরপর শিদং সেটা খায়। সে সীসাকে বলে, তুমি এত ঝাল খাওয়া শিখেছ কবে? হঠাৎ সে সীসার হাতে অ্যালার্জি দেখতে পায় এবং বুঝতে পারে খাবারে বাদাম রয়েছে। শিদং বলে, তুমি কি খাবারে বাদামের ফ্লেভার পাওনি? তবে সীসা কথা ঘুরিয়ে নেয়। শিদং এরপর তাকে একটা জুস খেতে দেয় আর জিজ্ঞেস করে, বলো তো এটা কোন ফ্লেভার? সীসা বলে, এটা অনেক মজার। তখন শিদং বলে, এটা তোমার সবচেয়ে অপছন্দের ব্যানানা ফ্লেভারের। তুমি সত্যি করে বলো, তুমি তোমার মুখের স্বাদ হারিয়ে ফেলেছো, তাই না? সীসা কোনো কথা বলে না,
শিদং হচির কলার ধরে বলে, তোমার কারণে আমার বোন নিজের মুখের স্বাদ হারিয়ে ফেলেছে। সিসা বলে, এটা এত খারাপ কিছু নয়, আমি তো খাবার খাই। শিদং বলে, একদম মিথ্যা কথা বলো না, তুমি ছোটবেলা থেকেই খাবারের জন্য পাগল হয়ে যাও, এখন কোনো খাবারেই স্বাদ পাচ্ছ না। তোমার কেমন লাগছে আমি বুঝতে পারছি না। হচি তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সুস্থ করার। এদিকে এই দুই মাস্টার রাস্তা দিয়ে হাঁটছিল। মাস্টার ইউয়ান বলছিল, তার মানে আপনি হচি আর সিসাকে আপন ভাই বোন বানিয়ে দিয়েছেন যাতে তারা কেউ কারো প্রেমে পড়তে না পারে, তাই তো? তখনই তারা দেখতে পায় সিসা, হচি, শিদং একসঙ্গে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। মাস্টারের মেজাজ তখন অনেক খারাপ হয়ে যায়, কারণ এত কিছু করার পরেও হচি কিছুতেই সিসার কাছ থেকে দূরে থাকছে না। এরপর হচি আর সিসা নদীর পাড়ে ঘুরতে আসে। হচি সিসাকে চোখ বন্ধ করতে বলে। সে সিসাকে ওই চিপসের প্যাকেটটা দেয়। সিসা বলে, এত নর্মাল একটা জিনিস তুমি এত যত্ন করে রেখেছো, তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করো? আমি তোমার বোন বলে? সে বলে, অবশ্যই। সিসা বলে, তুমি কি জানো ভাই বোনের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হয়? হচি বলে, কিরকম আলাদা? তখনই তার মাস্টার সেখানে চলে আসলে সিসা পড়ে যেতে চায়, তবে হচি তার গাল ধরে ফেলে। এরপর সে তার মাস্টারের সঙ্গে চলে যায়। একটু পর হচির মাস্টার তাকে বলে, তুমি কি এখনো হোলি পোশাকের কোনো সন্ধান পেলে? সে বলে, আমি প্রতিদিনই সেটার খোঁজ করছি, তবে এখনো কিছু পাইনি। হচি চলে গেলে মাস্টার ভাবতে থাকে, এই ছেলেকে যত যাই করছি কোনো লাভ হচ্ছে না, মনে হচ্ছে এখন আমাকে আরো কঠোর হতে হবে। অন্যদিকে শিদং দাঁড়িয়েছিল। তখন মিন এসে বলে, আপনি কি দেখছেন? আমরা তো হোলি পোশাকের কোনো কিছুই পাচ্ছি না। শিদং বলে, শ্যানগুয়ান বলল, ইমমর্টাল রুট হোলি পোশাক আকৃষ্ট করে। আচ্ছা, আমরা যে অনেকগুলো ইমমর্টাল রুট পেলাম সেগুলো কোথায়? মিন বলে, ইমমর্টাল সেক্টর প্রধানের কাছে আছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি। শিদং তাকে আটকে দিয়ে বলে, তুমি পারবে না। মিন তখন রেগে বলে, আপনার মনে হয় আমি এত অকর্মা? আমি এখনই গিয়ে নিয়ে আসছি। শিদং তখন মনে মনে হাসছিল, কারণ শিদং জানে মিন অবশ্যই সেটা নিয়ে আসতে পারবে। এদিকে সিসার কাছে মাস্টার ইউয়ান এসে বলে, প্রধান মাস্টার তোমার জন্য এই উপহার পাঠিয়েছে। সিসা বলে, উনি হঠাৎ আমাকে উপহার কেন পাঠালো? তবে মাস্টার ইউয়ান কোনো কিছু না বলে চলে যায়। সিসা দেখতে পায় এই বক্সে একটা জেট পেন্ডেন্ট রয়েছে। তার কাছে এই জেট পেন্ডেন্টটা অনেক পরিচিত মনে হয়। এদিকে বিহং নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখন মাস্টার ইউয়ান তার সামনে পড়ে। সে বলে, জানো তোমার বাবা আজ কি করেছে? সে সিসাকে একটা উপহার দিয়েছে। তখন সে মনে করে প্রধান মাস্টার এটা করছে কারণ সে চায় বিহং আর সিসা যেন একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, তাহলেই একমাত্র হচি সিসার থেকে দূরে থাকতে পারবে। মাস্টার ইউয়ান বলে, আমি বুঝতে পারছি না, আপনি আবারও হচির জন্য নিজের ছেলেকে বিসর্জন দিতে রাজি আছেন। মাস্টার বলে, এটা বিহংয়ের জন্যও ভালো। ও যদি সিসাকে ভালোবাসে তাহলে ও সিসার জন্য সাধারণ মানুষের মতো বাঁচতে শুরু করবে, ইমমর্টালিটির পেছনে আর দৌড়াবে না। বর্তমানে বিহং মনে মনে বলে, কিন্তু আমি এখন চোখেও দেখতে পারছি না, আমি কোনোভাবেই সিসার যোগ্য না। সে সিসার ঘরের সামনে গিয়ে তাকে ডাকে। তখনই হচি সেখানে আসে। সে সিসার হাতে বিহংয়ের জেট পেন্ডেন্ট দেখে বলে, এটা কি তোমাকে মাস্টার দিয়েছে? সে মনে মনে বলছিল, তাহলে মাস্টার সত্যিই সিসাকে আমার বোন হিসেবে মেনে নিয়েছে। বিহং বলে, সিসা তুমি এটা আমাকে দিয়ে দাও। তবে হচি বলে, না তুমি দিও না, এতে মাস্টার অনেক কষ্ট পাবে। সিসা বুঝতে পারে হচি সত্যিই তাকে শুধু বোন মনে করে। সে বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমার বোন, আমি আজীবন তোমার বোন হয়েই থাকবো। বোকা হচি এতে ভীষণ খুশি ছিল। অন্যদিকে বিহং একা বসেছিল। মাস্টার ইউয়ান এসে জিজ্ঞেস করে, তুমি কি তোমার জেট ফিরিয়ে এনেছো? সে বলে, মাস্টার আমার নিজের বাড়ি যেতে ইচ্ছে করছে, আমার ফুলগুলো দেখতে ইচ্ছে করছে। এদিকে মিন সবগুলো ইমমর্টাল রুট চুরি করে নিয়ে এসেছে। শিদং নিজের মডার্ন বুদ্ধিকে কাজে লাগিয়ে সেগুলো দিয়ে একটা কম্পাস বানিয়ে ফেলে, যেটা তাদেরকে হোলি পোশাকের ডিরেকশন বলে দিতে পারবে। সে মিনকে বলে, কোনোভাবে হচিকে ব্যস্ত রাখতে হবে। মিন বলে, আমার বোনের বিয়ে, আমি সেখানে হচি আর সিসাকে কাজে লাগিয়ে দেব। এরপর পরদিন সিসা বাজার দিয়ে যাচ্ছিল। হচি বলে, তুমি কি আমার উপর রেগে আছো? কিন্তু তুমি কেন আমার উপর রেগে আছো? তখনই মিং সিসাকে বলে, আমার বোনের বিয়ে, আপনি একটু উপরে গিয়ে তার জিনিসপত্র পছন্দ করে দিন না। হচিও তার সঙ্গে যেতে চায়। মিং বলে, তুমি আমার সঙ্গে আসো, তুমি আমার বোন জামাইয়ের জিনিসগুলো দেখে দাও। হচি দেখতে পায় এখানে সবকিছু জোড়ায় জোড়ায়। সে জিজ্ঞেস করে, সব জিনিস জোড়ায় জোড়ায় কেন? মিং বলে, কারণ এটা স্বামী স্ত্রীকে পাঠাচ্ছি, স্বামী স্ত্রী যেহেতু এক জোড়া তাই জিনিসও তো এক জোড়াই থাকবে, তাই না? হচির মনে করে সিসা আর বিহংয়ের জেট পেন্ডেন্টও তো তাহলে এক জোড়া। সে মিনকে বলে, তুমি বললে বোন জামাই, সেটা কি? মিন অবাক হয়ে বলে, বোন জামাই মানে বোনের জামাই? হচি বলে, বোন জামাই কি? হচি বলে, বোন জামাই কি ভাইয়ের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? মিন বলে, হ্যাঁ, কারণ সেটা মেয়েটার স্বামী, সেও বোনকে দেখেই রাখবে। হচি মনে মনে ভাবতে থাকে,
একটা ভাই যথেষ্ট না, আবার বোন জামাই কেন দরকার? এখানে সিন কাট হয়ে যায়। মাস্টার ইউয়ান প্রধান মাস্টারকে বলে, আমাদের সকল ইমমর্টাল রুট চুরি হয়ে গেছে। নিশ্চয়ই ডেভিল সেক্টর লোকেরাই এটা করেছে। ওই রুটগুলোর জন্য কত মানুষের জীবন গেছে। আমি ডেভিল সেক্টর রাজাকে ছাড়বো না। সে তখনই বেরিয়ে পড়ে তাদেরকে শাস্তি দিতে। অন্যদিকে মিন এসে দেখে চুলি এই গুহায় নেই এবং এখানকার সবকিছু ভেঙে চুরে পড়ে আছে। এদিকে চুলি লিংলিং এর কাছে বিহংয়ের সেই ছাতাটা চায় এবং নিজের রক্ত দিয়ে সেটার মধ্যে একটা ম্যাজিক করে, যার নাম ছিল ইভিল অরা। চুলি বলতে থাকে, এবার এটা হচিকে দেয়ার পালা। অন্যদিকে মাস্টার ইউয়ান সিসাকে ফলো করছিল। সিসা বলে, আপনি আমাকে কেন ফলো করছেন? সে বলে, তুমি আমাদের ইমমর্টাল রুট চুরি করেছো। সে বলে, আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতেই পারছি না। তবে মাস্টার তাকে মারতে চাইলে সিসা দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে বনে চলে আসে। তখন সামনে বিহং চলে আসে। বিহং সিসাকে পালাতে বলে। মাস্টার ইউয়ান বলে, ছেলে, তোমাকে আমি যে অস্ত্রটা দিয়েছিলাম সেটা তুমি আমার বিরুদ্ধেই ধরছো। আড়াল থেকে চুলি এইসব দেখছিল। বিহং বলছিল, সিসা, তুমি হচির কাছে যাও। সে মাস্টারকে বলে, মাস্টার, আমাকে বাধ্য করবেন না। তবে মাস্টার তারপরেও সিসার দিকে যেতে চাইলে দেখা যায় চুলি ম্যাজিক করে এমন কিছু করে বিহংয়ের অস্ত্র থেকে তীর মাস্টার ইউয়ানের গায়ে লাগে। এখানে সিন কাট হয়ে যায়। একটু পর সিসা হচিকে নিয়ে আসে। তবে তারা মাস্টার ইউয়ানকে দেখতে পায় না। বিহং বলে, সে একটু ভুল বুঝেছিল, আমি তাকে বুঝিয়ে দিয়েছি, এখন সে চলে গেছে। সিসা বলে, কিন্তু আপনার চোখ কি করে ভালো হয়ে গেল? বিহং বলে, এমনি ভালো হয়ে গেছে। সিসা অনেক খুশি হয়ে যায় যে হয়তো তাহলে তার মুখের স্বাদও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তখনই তারা তাদের ওই ছাতাটা দেখতে পায়। হচি ছাতাটা এনে বিহংকে দেয়, তবে তখন তার কিছু একটা অনুভূত হয়, তবে সে সেটা ইগনোর করে। এরপর দেখা যায় শিদংকে ইমমর্টাল সেক্টরের সকল শিষ্যরা আটকে রেখেছে। তখন হচি এসে তাদেরকে চলে যেতে বলে। এরপর শিদং সিসাকে দেখায় যে সে এই কম্পাসটা তৈরি করেছে। সিসা বলে, আমরা হচিকেও সাথে নিয়ে যাব। শিদং বলে, কেন? আমি তোমার আপন ভাই। সিসা বলে, হচিও আমার ভাই। শিদং বলে, আমি জানি তুমি ওকে পছন্দ করো, কিন্তু ও কিন্তু তোমাকে একদমই পছন্দ করে না। ও তোমাকে শুধুমাত্র নিজের বোন মনে করে। এরপর তারা সবাই একসঙ্গে যাচ্ছিল। হঠাৎ সিসা পড়ে যেতে চাইলে এরা দুজন তাকে ধরে ফেলে। শিদং বিহংয়ের জেদ দেখে সিসাকে বলে, বিহংয়ের বাবা তোমাকে যে জেদ দিয়েছে, তোমাকে তার ছেলের জেদ দিয়েছে, মানে সে এখন তোমাকে নিজের ছেলের বউ বানাতে চায়। সিসা বলে, ফালতু কথা বলো না, আমি ওটা ফিরিয়ে দেব। শিদং বলে, কিন্তু আমার তো মনে হয় বিহং ফিরিয়ে দিতে চায় না, দাঁড়াও পরীক্ষা করে দেখি। এরপর সে জোরে জোরে বলে, আরেকটা ভাই বানাবে, ঠিক আছে, তবে এখন দেখছি একজন আমার বোন জামাই হতে যাচ্ছে। সিসা তাকে এক লাথি মারে। একটু পর শিদং যখন বিশ্রাম করছিল তখন হচি তার কাছে এসে বলে, আপনি একটু আগে বললেন বোন জামাই, আপনি একটু আমাকে বলবেন ভাই থাকতে আবার বোন জামাই কেন দরকার পড়ে? শিদং বলে, তুমি আসলেই একটা বোকা। ভাই বোনের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, আর বোন জামাইয়ের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। হচি বলে, কিন্তু ভাই বোন ছেলে মেয়ে, স্বামী স্ত্রীও ছেলে মেয়ে, তাহলে পার্থক্য কোথায়? শিদং বলে, ভাই যা করতে পারে বোন জামাই তার সব করতে পারে, তবে বোন জামাই যা করতে পারে ভাই সেটা করতে পারে না। তুমি কি এখন আমার কথা বুঝতে পারছো? হচি তারপরেও বুঝতে পারে না। শিদং বলে, ধরো সিসার জন্য আমরা যে কোনো কিছু কিনতে যাব, সেই জিনিসের উপর প্রথম অধিকার থাকবে আমার বোন জামাইয়ের। হচি কল্পনা করে হচি আর শিদং দুজন একসঙ্গে সিসার জন্য বাবলটি কিনতে গেছে, তবে মাঝখান থেকে বিহং আসে, আর বিহংয়ের অধিকার এখানে সবচেয়ে বেশি। এটা মনে করে হচি মনে মনে বলে, সিসার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি ছাড়া অন্য কেউ হতে পারে না। তাই একটু পরেই সে বিহংকে সিসার কাছ থেকে সরিয়ে দেয়। এরপর আবারও সিসাকে নিজের কাছে নিয়ে আসে। শিদং বলছিল, যত দিন যাচ্ছে তত এগুলো আমার কাছে আরো মজা লাগছে। এরপর তারা একটা পুরনো ভাঙা এলাকায় চলে আসে। এখানে কম্পাস বারবার ঘুরতে থাকে। সিসা বলে, হতে পারে হোলি পোশাক এখানেই আছে। তখনই মিন সেখানে দৌড়ে আসে। সে বলে, মহারাজ, আপনারা সবাই আমার বোনের বিয়েতে আসবেন, আমি ভাবতেও পারিনি। তারা অবাক হয়ে গেলে মিন বলে, আপনারা আমার বোনের বিয়েতে আসেননি? শিদং বলে, অবশ্যই তোমার বোনের বিয়েতে এসেছি, তবে এরকম ভাঙা বাড়িতে মানুষ নিজের বোনের বিয়ে দেয়? মিন বলে, ভাঙা বাড়ি মানে? এটা পুরনো একটা টেম্পল, গ্রামের সব বিয়ে এখানেই হয়। আপনি কি আবারও অনেক কিছু ভুলে যেতে শুরু করেছেন নাকি? শিদং বলে, আরে না, আমি মজা করছিলাম। মিন সিসা আর হচিকে তার বোনের বিয়েতে একটা সাহায্য করতে বলে। একটু পর মিন সিসা আর হচিকে গ্রুমসম্যান আর ব্রাইডসমেইড হতে বলে, কিন্তু সিসা সরাসরি না করে দেয়। সে বলে, আমরা দুজন এখন ভাই বোন। শিদং বলে, একটু নাটক তো করতেই পারো, ততক্ষণে আমি হোলি পোশাক নিয়ে আসব। তাই সিসা রাজি হয়ে যায়। হচি শিদংকে বলে, আমি যদি এখানে পার্টিসিপেট করি তাহলে কি আমি সিসার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে পারবো? শিদং বলে,
অবশ্যই পারবে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। 3টা মেয়ে বউয়ের পোশাকে ছিল আর 3টা ছেলে বরের পোশাকে ছিল। বরকে এই 3জনের মধ্যে তার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। তবে বর যাওয়ার আগেই হোচি সেখানে যায়। সে সীসার ঘ্রাণ শুকে তাকে খুঁজে ফেলে। এরপর সবার সামনে এনে বলে, আমি পেয়েছি। মিন বলতে থাকে, তাতে আমাদের লাভ। এরপর পরের রাউন্ডে মিন বর কনেকে আপেল খাওয়াতে চাইছিল, তবে তারা আপেল খেতে পারে না। তারা একজন আরেকজনকে কিস করে দেয়। এটা দেখে হোচি আপেলটা নিয়ে আসে। এরপর এক কামড় দিয়ে সীসাকে কিস করে, তবে তখন তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। সীসা তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালায়। পেছন পেছন হোচি আসে। সে বলে, আমি কি অন্যায় কিছু করেছি? আমি কি তোমার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারবো? সীসা বলে, তুমি এগুলো কি বলছো? হোচি বলে, ডেভিল রাজা আমাকে বলেছে এভাবে করলে আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারবো। সে বলে, বোন জামাই সেই সব করতে পারে যা ভাই করতে পারে না, কিন্তু আমার মনে হয় উপরে বর আর কোণে যা করতে পারছে আমরাও তা করতে পারবো। সীসা বলে, তুমি চুপ করো, মানুষ শুনলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি তোমাকে বলে রাখি, ভাই বোনের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা। আমরা এখন শুধুমাত্র ভাই বোন। এদিকে বিহং চুলির কাছে আসে। চুলি বলে, মনে হচ্ছে আপনার চোখগুলো ভালোই কাজ করছে। তখন আমাদেরকে দেখানো হয় ওই সময় বিহংয়ের তীরের আঘাতে মাস্টার বেঁচে ছিল, তবে চুলি আবারও তাকে আঘাত করে মেরে ফেলে। বিহং সামনে এসে মাস্টারের পালস চেক করে বুঝতে পারে সে মারা গেছে। তখন চুলি সেখানে এসে বলে, আপনি আপনার মাস্টারকে মেরে ফেলেছেন? বিহং বলে, না, আমি কিছুই করিনি। সে বলে, ও আপনি তো চোখে দেখতে পান না, দাঁড়ান। এরপর সে মাস্টারের চোখগুলো বিহংকে দিয়ে দেয়। বিহং তার মাস্টারের অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। বর্তমানে চুলি বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মাস্টারকে ভালো মতো দাফন দিয়ে দিয়েছি। এগুলো আপনার মাস্টারের জিনিস। বিহং বের করলে সেখানে একটা বই পায়, যার ভেতর একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল, বিহং, ছোটবেলা থেকেই তুমি অনেক চেষ্টা করছো, তবে তোমার যেহেতু ইমমর্টাল রুট নেই, তাই তোমার অনেক কষ্ট হয়। এই বইটা আমি তোমার জন্য এনেছি, দেখো এটা যদি তোমার কোনো কাজে আসে। বিহং মনে করে সে তার চোখ ফিরিয়ে দিতে চেয়েছিল, তবে পারছিল না। চুলি বলে, তুমি পারবে না, গত 200 বছর ধরে তুমি এমনিতেই অনেক কষ্টে বেঁচে আছো, এখন তুমি একটা অন্ধ, তোমার জীবনের কোনো মূল্যই নেই, তাই এই চোখ তোমার অনেক গুরুত্বপূর্ণ। বিহং তার মাস্টারকে মনে করে অনেক কান্না করছিল। অন্যদিকে মিন তার বোন আর বোন জামাইকে ফুলসজ্জার ঘরে পাঠাচ্ছিল। তখন হোচি তাকে ডাক দেয়। সে বলে, তুমি এটা কি করছো? নিজের বোনকে অন্য একটা ছেলের সঙ্গে ঘরে পাঠাচ্ছ? মিন বলে, কারণ ওটা আমার বোনের জামাই, সে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। হোচি বলে, তোমার উচিত তোমার বোনকে দেখে রাখা। সে গিয়ে মিনের বোনকে নিয়ে আসে। এরপর বলে, তোমার উচিত তোমার বোনের সাথে থাকা। মিন বলে, তুমি কি একেবারে বোকা? ফুলসজ্জার ঘরে কোনোদিন ভাই যায়? সেখানে তো বোন আর বোন জামাই থাকবে। হোচি বলে, তাহলে এটাই কি সেই জিনিস যেটা বোন জামাই করতে পারে কিন্তু ভাই করতে পারে না? মিন বলে, হ্যাঁ, তুমি সবেমাত্র বুঝতে পেরেছ। তখনই সিদং সেখানে এসে বলে, ইমমর্টাল সেক্টর লোকেরা এখানে চলে এসেছে, তাড়াতাড়ি তোমার বোন আর বোন জামাইকে অন্য জায়গায় পাঠিয়ে দাও। সে কম্পাসটা সীসার হাতে দিয়ে সীসা আর হোচিকে ফুলসজ্জার ঘরে পাঠিয়ে দেয়। হোচি সেখানে একটা টেবিল খালি দেখে সে স্ত্রীকে যেগুলো উপহার দেয় সেগুলো নিয়ে আসে। সীসা বলে, তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ? তুমি তো আমাকে বোন মনে করো, তোমাকে বলেই বা আর কি হবে, তুমি বুঝবে না। হোচি বলে, আমি বুঝতে পেরেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোমার ভাই হতে চাই না, আমি বোন জামাই হতে চাই। সীসা বলে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? সে বলে, হ্যাঁ, তোমার আমার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক না, আমি এটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক বানাতে চাই। আমি তোমার সঙ্গে ফুলসজ্জার নিয়ম পালন করতে চাই। সীসা বলে, তুমি এসব কি বলছো? আমরা অলরেডি ভাই বোন, তোমার মাস্টার কোনদিন মানবে না। হোচি বলে, ভাই বোনের কন্ট্রাক্ট আমি ভেঙে ফেলবো, আর কে মানলো না মানলো তা দিয়ে আমার কিছু আসে যায় না, আমি শুধু জানতে চাই তুমি রাজি কিনা। তুমি যদি রাজি থাকো আমি আমার 200 বছরের কাল্টিভেশন বিসর্জন দিতে রাজি আছি। সীসা কি বলবে বুঝতে পারছিল না, কারণ তারা দুজন এমনিতেই দুই পৃথিবীর। সে তখন সেখান থেকে চলে যেতে চাইলে হোচি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করেই হোচির আবারও বুকে ব্যথা শুরু হয়। সীসা তাকে নিয়ে বিছানায় বসায়। তখনই বাইরে লিংশুয়ান সেক্টর লোকেরা চলে আসে। তারা বলতে থাকে, আপনাদের কাছে ইমমর্টাল রুট দিয়ে বানানো একটা কম্পাস আছে, আমরা সেটা চাই। তবে সিদং বলে, আপনার কি মাথা খারাপ নাকি? এ ধরনের কম্পাস কোত্থেকে আসবে? ভেতরে শুধুমাত্র ফুলসজ্জা হচ্ছে। তবে এরা বিশ্বাস করে না, তারা জোর করে ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় ভেতরে সত্যিই ফুলসজ্জা। তারপরেও সেই ছেলেটার সামনে এগোতে থাকলে মিন বলে, আরে তুমি কোথায় যাচ্ছ? সামনে তারা বাচ্চা তৈরি করছে। তারপরও সে সামনে যেতে থাকলে সীসা নিজেদেরকে ঢেকে ফেলে। সিদং বলে, এরকম 18+ জিনিস সামনাসামনি দেখতে লজ্জা করে না? এরপর তারা সবাই বাইরে চলে আসে। তাদের মাস্টার চলে গেলে ওই ছেলেটা আবার ভেতরে গিয়ে দেখতে পায় এখানে কেউ নেই।
তখন দেখা যায় এরা পাশের একটা দরজা দিয়ে বিহংয়ের সঙ্গে চলে যাচ্ছে। বিহং তাদেরকে একটা দরজা দিয়ে বের করে দেয় আর বলে সামনে একদম সেফ জায়গা। হোচি আর সীসা যখন সামনে দিয়ে আসছিল তখন হঠাৎ তারা সামনে ওই পেন্টিংটা দেখতে পায়। এরপর আবারও তারা ওই পেন্টিংয়ের ভেতর চলে যায়। হোচি নিজের পাওয়ার দিয়ে এটা ভাঙার চেষ্টা করে, তবে হয় না। তখন দেখা যায় পেন্টিং এদের কাছে আছে। চুলি বলতে থাকে, এখন আমি যে ব্যবস্থা করেছি হোচি এটা ভাঙতে পারবে না। লিংলিং, তুমি এটা ভালো করে দেখে রেখো, আমি নিজে ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপর সে ওই পেন্টিংয়ের ভেতর চলে যায়। অন্যদিকে বিহং শিদংকে নিয়ে আসে সীসাকে খোঁজার জন্য। তবে তারা ওই রাস্তা দিয়ে একটু সামনে আসলে সীসার কাছে থাকা বিহংয়ের জেট পেন্ডেন্ট পায়। বিহংয়ের মনে পড়ে এই রাস্তার কথা তাকে চুলি বলেছে। চুলি বলছিল, আমি তোমার বন্ধুদের সাহায্য করছি। বিহং বলে, তুমি কেন আমাকে সাহায্য করছো? সে বলে, দেখো বিহং, তোমার এই চোখগুলো আমি তোমাকে দিয়েছি, তাই তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে তর্ক করার। বর্তমানে বিহং আর শিদং দুজনেই বুঝতে পারে সীসা বিপদে আছে, তাই তারা সামনে এগোতে থাকে। অন্যদিকে হোচি নিজের সকল এনার্জি দিয়ে এটা ভাঙতে চায় যাতে সীসা বের হতে পারে। তবে সীসা বলে, আমি এটা চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। হোচি বলে, তাহলে আমরা কেউই বের হতে পারবো না, দুজনেই এখানে মারা পড়বো। সীসা তাকে কিস করে। এরপর বলে, আমি ভেবেছিলাম আমরা দুজন আলাদা দুনিয়ার, তাই আমি তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম, তবে না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তার মুখে এসব কথা শুনে হোচির আবারও বুকে ব্যথা ওঠে। সীসা তখন বলে, কেন জানি মনে হচ্ছে আমি যখনই তোমার কাছে আসি তখন তোমার এরকম হয়। ওই সময় চুলি পেছন থেকে এসে বলে, কারণ ওর ভিতরে ইভিল অরা রয়েছে, ওর মধ্যে ভালোবাসা যত বাড়বে এর যন্ত্রণা তত বাড়বে। সীসা বলে, তুমি এত খারাপ কেন? আমার ভাই তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করে আর তুমি আমার সঙ্গে এরকম করছো। সে বলে, তুমি নিজের আপন ভাইকে সাহায্য না করে হোচিকে সাহায্য করতে চাইছো। আমি তোমাদেরকে এখানে মেরে শিদং ভাইয়াকে সাহায্য করব। তোমরা যেহেতু থাকবে না তাই এই সত্যিটাও কেউ জানবে না। সে সীসাকে মারতে গেলে হোচি তার সামনে চলে আসে। চুলি একটা চাকু আনলে সীসা বলে, হোচিকে মারার আগে তোমার আমাকে মারতে হবে। চুলি চাকু দিয়ে তাকে আঘাত করতে চাইলে হোচি সেটা ধরে ফেলে। হোচি বলে, তুমি আমাকে শেষ করতে চাও তাই তো, ঠিক আছে। এরপর সে নিজের পাওয়ার দিয়ে এই পেন্টিংটা নষ্ট করতে চাইছিল যাতে সীসা এখান থেকে বের হতে পারে। চুলি বলে, তুমি ওর জন্য নিজেকে এভাবে শেষ করছো, তুমি বুঝতে পারছো এতে তুমি একেবারে গায়েব হয়ে যাবে? হোচি বলে, তাতেও আমার কোনো কষ্ট নেই। এরপর তারা তিনজন একটা সাদা সারফেসে চলে আসে। সীসা হোচির কাছে গেলে হোচি বলে, আমার অনেক ইচ্ছা তোমার পৃথিবীতে একবার যাব। সীসা বলে, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে বিভিন্ন জায়গায় ঘোরাবো, মোবাইল কিভাবে চালাতে হয়, গেম কিভাবে খেলতে হয় সব শেখাবো। আমি অনেক খুশি আমি একটা বয়ফ্রেন্ড পেয়েছি। এরপরেই হোচি গায়েব হয়ে যায়। অন্যদিকে এরা দুজন খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে যেখানে হোলি পোশাক একটা ব্যারিয়ারের মধ্যে ছিল। শিদং সেটা ভাঙার চেষ্টা করে, তবে কিছুই হয় না। তখন ওই জায়গায় সেই পেন্টিংটা আসে আর তার ভেতর থেকে চুলি বের হয়। এদিকে দেখা যায় পেন্টিং এর ভেতরে হোচি একদম ঠিক আছে। সীসা তখন তাকে ধরে বলে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমরা আর কখনোই আলাদা হব না, ঠিক আছে? হোচি বলে, ঠিক আছে, তবে আমাকে বলো বয়ফ্রেন্ড মানে কি? সীসা তার কাছে এসে বলে, বয়ফ্রেন্ড হলো সে যার সঙ্গে যে কোনো সময় কটন ক্যান্ডি খাওয়া যায়। হোচি এটা শুনে তাকে কিস করে। এই অবস্থাতেই তারা পেন্টিং থেকে বাইরে চলে আসে। শিদং বলতে থাকে, লজ্জায় আর মুখ দেখাতে পারছি না। তখন দেখা যায় হোলি পোশাক হোচির গায়ে এসে পড়েছে। শিদং বলতে থাকে, কেন এটা হলো? এটা তো আমি আগে খুঁজে পেয়েছি। তখন আবারও হোচির বুকে শুরু হয়ে যায়। চুলি হোচিকে আঘাত করতে গেলে হোচির মাস্টার এসে তাকে বাধা দেয়। মাস্টার বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই সব কিছুর পেছনে আসলে তুমি আছো। চুলি বলে, হ্যাঁ, আমি ইমমর্টাল রুট মানুষের কাছ থেকে ছিনিয়ে আনতাম, আমি হোচি আর সীসাকে মারতে চেয়েছি। মাস্টার সেই পেন্টিংটা হাতে তুলে নেয়। তখন সে আবারও এর ভেতরের ছবিটার দিকে তাকিয়ে থাকে। লিংলিং চুলিকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। তখনই শ্যানগুয়ান এসে বলে, যেহেতু হোচি এই কম্পিটিশনে বিজয়ী হয়েছে তাই ইমমর্টাল অ্যালায়েন্সের প্রধান হলো হোচি। সে হোচিকে একটা সিল দেয় আর বলে, যখন আপনি সিলিস্টাল প্যালেসে আসবেন তখন এটা খুলতে পারবেন। তারা সবাই হোচিকে নিয়ে যায় বিশ্রাম করানোর জন্য। এরপর বিহং হোচিকে বলছিল, আমি তোমার জন্য একটা ওষুধ তৈরি করেছি, এটা তোমাকে একটু আরাম দিতে পারবে, তবে এটা ইভিল অরার কোনো চিকিৎসা না। তুমি সীসার যত কাছে যাবে এই যন্ত্রণা তত বাড়তে থাকবে। হোচি বলে, ঠিক আছে, তবে এই কথা তুমি সীসাকে বলো না। তখনই সীসা সেখানে আসে। সে বিহংকে বলে, সিনিয়র, চুলি কি সব বললো হোচির ভেতরে নাকি ইভিল অরা আছে, এখন ওর কি অবস্থা? বিহং বলে, তোমার আমার ডাক্তারি চিকিৎসার উপর ভরসা নেই? ও যদি ওষুধ ঠিক মতো খায় একদম ঠিক হয়ে যাবে। এরপর বিহং সেখান থেকে চলে যায়। সীসা হোচির খেয়াল রাখতে থাকে। এরপর তাকে ওষুধ দিলে হোচি বলে, তুমি যে আমাকে বলেছিলে তুমি কখনোই আমাকে নিজের ভাই মনে করনি, কথাটা সত্যি তাই না? কারণ তুমিও আমাকে পছন্দ করো। সীসা তখন হাসতে শুরু করে। এদিকে শিদং আমি হারিনি এই কথা বলে চিৎকার করে ঘুম থেকে উঠে।
মিন বলে, আপনি আমাকে ভয় কেন পাইয়ে দিচ্ছেন? সিদং বলে, সিসা কোথায়? আমি যখন ঘুমিয়েছিলাম ও নিশ্চয়ই আমার পাশে বসেছিল। মিন বলে, হ্যাঁ, আপনি যতক্ষণ ঘুমিয়েছিলেন সিসা হোচির পাশে বসেছিল। সিদং রাগে বলতে থাকে, নিজের ভাই হেরে গেছে, তাকে এসে একটা সান্ত্বনা পর্যন্ত দিল না। সে জিজ্ঞেস করে, চুলিকে পাওয়া গেছে? মিন বলে, এখনো আমরা তাকে খুঁজে পাইনি। অন্যদিকে বিহং বলছিল, সিসা, আমি কি সত্যি তোমাকে একেবারে হারিয়ে ফেললাম? তোমার যা কষ্ট হয়েছে তার পেছনে আমি দায়ী। তখন চুলি এসে বলে, তুমি শুধু কান্নাই করতে পারো, নিজের ভালোবাসার মেয়েটাকে পর্যন্ত আটকে রাখার যোগ্যতা তোমার নেই। বিহং বলে, কারণ আমি তোমার মতো খারাপ হতে চাই না। আমি অলরেডি তোমার জন্য কাজ করেছি, আমি আর তোমার জন্য কোনো কাজ করব না। চুলি তার কাছে এসে বলে, তোমার চোখগুলো অনেক সুন্দর। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, আমি তোমাকে যা বলবো সেটা তোমাকে করতেই হবে। এখন এই বক্সটা তোমার বাবার ঘরে রেখে আসো। বিহং বলে, যদি তুমি আমাকে মেরেও ফেলো তবুও আমি তোমাকে আমার বাবার ক্ষতি করতে দেব না। চুলি বলে, এটা খারাপ কিছু না, এটাতে শুধুমাত্র হ্যালুসিনেশন হবে। তুমি কি জানতে চাও না ওই ছবির মহিলাটা আসলে কে? তখন দেখানো হয় হোচির বাবা ওই ছবিটা দেখছিল আর বলছিল, ইয়া, এতগুলো বছর হয়ে গেছে, এখনো তুমি দেখতে আগের মতোই সুন্দর। তখন আমাদেরকে 200 বছর আগের সিন দেখানো হয়। আসলে বিহংয়ের মা ডেভিল সেক্টে ছিল, তবে সে বিহংয়ের বাবাকে ভালোবেসে ডেভিল সেট থেকে পালিয়ে এসে তাকে বিয়ে করে আলাদা একটা জায়গায় বসবাস করতে শুরু করেছে। এখানে তাদের একটা ছেলে এবং একটা মেয়ে হয়, বিহং আর চুলি। বিহং বলে সে বাইরে ঘুরতে যেতে চায়। তার মা তার বাবাকে বলে, আজ বাইরে একটা অনুষ্ঠান আছে, আপনি বরং বিহংকে নিয়ে সেখানে যান। বিহংয়ের বাবা বলে, যে কোনো সময় ডেভিল সেক্টর লোকেরা আক্রমণ করতে পারে, পরে কি হবে? বিহংয়ের মা বলে, এতগুলো বছরে কেউ আক্রমণ করেনি, একদিনে আর কিছু হবে না। এরপর বিহংয়ের বাবা বিহংকে বাজার থেকে নিয়ে আসছিল। চুলির জন্য তারা একটা খরগোশের মতো ল্যান্থন কিনেছিল। তবে তখনই তারা শুনতে পায় ডেভিল সেক্টর লোকেরা চারদিকে আক্রমণ করে দিয়েছে। বিহংয়ের বাবা বিহংয়ের মা আর তার মেয়েকে বাঁচাতে যেতে চায়, তবে তখন বিহং অজ্ঞান হয়ে যায়। তাই বিহংয়ের বাবা তাকে নিয়ে আগে ডাক্তারের কাছে যায়। বর্তমানে সেনগুয়ান মাস্টারের কাছে এসে বলে, আমাদের 5 জন ইমমর্টালের মধ্যে একজন ডেভিল সেক্ট তৈরি করেছিল, অর্থাৎ আমার যে ইমমর্টাল রুট প্রয়োজন সেটা ডেভিল সেক্টে থাকার কথা, কিন্তু সেখানে না থেকে সেটা আপনার ইউহুয়া সেক্টে কিভাবে জন্ম নিল? মাস্টার বলে, আমি সারা জীবন কাল্টিভেশন করেছি, এত বিষয় আমি জানি না। শ্যানগুয়ান বলে, ঠিক আছে, আমি ওই বিষয়ে ইনভেস্টিগেট করব না, আমি শুধু চাই আপনার শিষ্য যেন ভালোই ভালোই সিলিস্টাল প্যালেসে চলে আসে। দরজার পাশ থেকে বিহং এগুলো শুনতে পায় এবং সে অনেক অবাক হয়ে যায় যে হোচি ডেভিল সেক্টর কি করে হতে পারে। তবে তখন মাস্টার বুঝতে পারে বাইরে কেউ আছে, সে তাকে ভেতরে ডাকে। বিহং ভেতরে এসে তার বাবাকে চুলির দেওয়া সেই সুগন্ধি দেয় আর বলে, শুনেছি আপনি নাকি ইদানিং ঘুমাতে পারছেন না, তাই এটা আমি আপনার জন্য বানিয়ে এনেছি। সে সেটা রেখে চলে যায়। একটু পরেই মাস্টার তার স্ত্রীকে সামনে বসে থাকতে দেখে। এরপর সে তাকে পিছু করতে করতে যেতে থাকে। বিহং তাদেরকে ফলো করছিল। মাস্টার তার স্ত্রীকে বলে, এতগুলো বছরে আমি তোমাকে কত খুঁজেছি। ইয়া বলে, মিথ্যে কথা, তুমি আমাদেরকে খোঁজনি, তুমি তোমার ছেলেকে নিয়ে পড়েছিলে। মাস্টার বলে, বিহং অসুস্থ হয়ে গিয়েছিল, আমি ওর কাছে না থাকলে ওকে বাঁচাতে পারতাম না। বিহং দেখতে পায় এটা আসলে ছিল চুলি। সে বলছিল, তুমি কখনো ভেবে দেখেছো আমরা মা মেয়ে কিভাবে বেঁচেছি? মাস্টার বলে, আমাদের মেয়ে কোথায়? সে চিৎকার করে বলে, তোমার জানার কোনো অধিকার নেই, আজ আমি তোমাকে সামনে পেয়েছি, তোমাকে আমি মেরে ফেলবো। সে তাকে মারতে যায়, তবে তখন সামনে বিহং চলে আসে। লিংলিং চুলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিহংয়ের বাবা বিহংকে সুস্থ করে। সে বলে, তুমি জেনে বুঝে ওই সুগন্ধি আমার ঘরে দিয়েছিলে তাই না? বিহং বলে, হ্যাঁ, কারণ আমি জানতে চেয়েছিলাম আমার পরিচয় কি। মাস্টার বলে, হ্যাঁ, তোমার মা ডেভিল সেক্টর একজন ডেভিল লেডি ছিল। বিহং বলে, আমার কেন কোনো কিছু মনে নেই? মাস্টার বলে, কারণ তুমি অনেক ছোট ছিলে, একটা অ্যাক্সিডেন্ট হয়, এরপর তুমি তোমার সকল স্মৃতি হারিয়ে ফেলো। বিহং বলে, কিন্তু চুলি এই সব কিছু জানে, তাহলে কি চুলি আমার বোন? মাস্টার বলে, হ্যাঁ, ওর চাল চলন কথাবার্তা সবকিছুই তোমার মায়ের মতো, আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। বিহং বলে, আমাকে বাঁচাতে আপনি তাদের কাছে যাননি? তার বাবা বলে, কারণ তোমার কোনো ইমমর্টাল রুট নেই, আমি ছাড়া তুমি বাঁচতে পারতে না, আমি অলরেডি তাদেরকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না। বিহংয়ের চোখ দিয়ে তখন পানি পড়ছিল, তবে সে কিছুই বলে না। এদিকে চুলির জ্ঞান ফিরে আসে, তবে এখন সে বাইলি রূপে ছিল। সে বলতে থাকে, চুলি নিশ্চয়ই আবার খারাপ কিছু করেছে, আমাকে এখনই ভাইয়ার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, ভাইয়া যাতে আমাকে ঘৃণা না করে। সে সিদংয়ের কাছে আসছিল। অন্যদিকে সিদং সিসাকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই সব কিছু ছেড়ে আমরা এবার বাড়িতে ফিরে যাব। বাইরে থেকে চুলি এটা শুনতে পায়। সে মনে মনে বলছিল, ভাইয়া আমাকে ফেলে সিসাকে নিয়ে বাড়ি চলে যেতে চায়। অন্যদিকে সিসা বলতে থাকে, আমি যাব না, আমি হোচির সঙ্গে থাকতে চাই। সিদং তখন রেগে যায়। সে বলে, তোমার এখনো পড়ালেখা বাকি আছে, নিজের ক্যারিয়ার গড়া বাকি আছে। তবে সিসা তার কাছে এসে তাকে বোঝাতে শুরু করে।
শিদং রেগে বলে, আমি যত যাই করি না কেন তোমার চোখে সবসময় হচি বড়, তুমি কখনো আমার কথা শোনো না। তখন বাইরের লিংলিং চুলিকে বলে, সীসাকে মেরে ফেলুন, তাহলে সীসা কখনোই আপনার কাছ থেকে ডেভিল রাজাকে নিতে পারবে না। চুলি যখনই সীসার উপর আঘাত করতে যায় তখন শিদং সামনে চলে আসে, এতে আঘাত তার গায়ে লেগে যায়। চুলি বলতে থাকে, তোমার কাছে ও এত প্রিয়, ওর জন্য তুমি নিজের জীবন দিতে রাজি আছো। সে আবারও সীসাকে আঘাত করতে গেলে হচি তাকে বাধা দেয়। শিদং অজ্ঞান হয়ে যায়, আর এটা দেখে সীসা নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর সীসার যখন জ্ঞান ফেরে তখন সে দৌড়ে শিদংয়ের কাছে আসে, তবে শিদংয়ের অবস্থা দেখে সে অনেক ভেঙে পড়ে। সে বলে, তুমি আবারও আমার সঙ্গে নাটক করছো, তাই তো? ছোটবেলা থেকে তুমি এতবার আমাকে মিথ্যা কথা বলেছো যে এখন আমি আর এসব বিশ্বাস করি না। তুমি এখনই উঠে পড়ো, যদি না ওঠো আমি কিন্তু তোমাকে আর পরিচয় দেব না। এরপর সে কান্না করে বলতে থাকে, ভাইয়া উঠে পড়ো, আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না, তুমি যা বলবে তাই শুনবো। বাবা মা চলে যাওয়ার পর তুমি তো আছো আমার সাথে, তুমিও কি এখন চলে যেতে চাও? তুমি একবার আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখন কি আবার যেতে চাইছো? তখনই শিদং উঠে পড়ে। সে বলে, আজে বাজে কি বলছো এসব, আমি আবার কখন তোমাকে ছেড়ে চলে গেলাম? সীসা বলে, তুমি ভুলে গেছো, তুমি একবার আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখন সে বলতে শুরু করে, ছোটবেলায় একদিন তারা দুজন পার্কে গিয়েছিল। ফেরিস হুইলে ওঠার সময় সীসা যখন উঠেছিল তখন হঠাৎ শিদং দৌড় দিতে শুরু করে। সীসা অনেক কান্না করছিল, তবে শিদং ফিরে আসে না। সীসা বলে, আমি ওই দিন সারা রাত পার্কেই ছিলাম, পরদিন আঙ্কেল আমাকে বাড়িতে নিয়ে আসে। শিদং বলে, তুমি সারা রাত পার্কে ছিলে, তুমি এত বোকা কেন? পরে সে বলে, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি অনেক টাকা জমিয়েছিলাম তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাব বলে। তবে যেদিন আমরা পার্কে যাই সেদিন হঠাৎ দেখতে পাই পেছন থেকে স্কুলের বুলি ছেলেরা এদিকে আসছে। তারা যেন তোমাকে না ধরে, তাই আমি দূরে অন্যদিকে পালাচ্ছিলাম। পালাতে পালাতে আমি ওয়াশরুমে চলে যাই, তবে ওই সব ছেলেরা ওয়াশরুম বাইরে থেকে লাগিয়ে দিয়ে সেখানে বোর্ড রেখে চলে যায় যে এই ওয়াশরুমে কাজ চলছে। তাই শিদং সারা রাতেও সেই ওয়াশরুম থেকে বের হতে পারে না। এগুলো শুনে সীসা বলতে থাকে, তার মানে তুমিও সেই পার্কেই ছিলে? সীসা বুঝতে পারে তার মানে এটা শুধুমাত্র তার একটা ভুল বোঝাবুঝি ছিল। এরপর দেখা যায় চুলি বলছিল, আমি সীসাকে মেরে ফেলবো। তখন আবার সে বাইলি হয়ে বলছিল, না তুমি আপুকে মারতে পারবে না। তখন সীসা আর শিদং সেখানে আসে। চুলি সীসাকে মারতে চাইছিল, তবে ব্যারিয়ারের কারণে সে কিছুই করতে পারে না। সীসা আর শিদং সেখান থেকে চলে যায়। সীসা বলে, ভাইয়া তোমার উচিত ওকে দেখে রাখা, আমি হচির সঙ্গে চলে যাই, তুমি এখানে ওকে দেখে রাখো। শিদং বলে, ভালোই, মানে তুমি যাবে তার সঙ্গে রিলেশন করতে আর আমি এখানে অসুস্থ মানুষের সেবা করব, তাই তো? সীসা বলে, এটা তোমাকে মেনে নিতেই হবে, বোনকে তো একদিন বিয়ে দিতেই হয়, তাই না? শিদং অবাক হয়ে বলে, সবেমাত্র সম্পর্কে জড়াতে পারলে না, এর আগেই তোমার বিয়ের চিন্তা? সে সেখান থেকে যেতে থাকলে সীসাও তার পেছনে যায়। এরপর মাস্টার আর বিহং চুলির কাছে আসে। মাস্টার চুলিকে এখান থেকে নিয়ে যেতে চায়, তবে চুলি বলে, আমি আপনাদের ঘৃণা করি, আমি কখনোই আপনাদের সঙ্গে যাব না। বিহং মনে মনে বলে, যদি চুলি এখানে থাকে তাহলে কেউ জানতে পারবে না আমার হাতে মাস্টার ইওয়ান মারা গেছে। সে তখন তার বাবাকে বলে, চুলি এখান থেকে যেতে চায় না, আমরা যদি জোর করে ওকে নিয়ে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই তার বাবা তার সঙ্গে চলে যায়। এরপর মাস্টার সবাইকে বলে, এখন তারা ইউহুয়া সেক্টে ফিরে যাবে। হচি বলে, আমি সীসাকেও আমার সাথে নিয়ে যেতে চাই। মাস্টার বলে, সীসা তোমার বোন, অবশ্যই তোমার সাথেই যাবে। হচি কিছু বলতে চায়, তবে বিহং তাকে বাধা দেয়। সে বলে, তুমি আগে ডেভিল রাজার থেকে অনুমতি নিয়ে আসো। অন্যদিকে সীসা তার ভাইয়ের অনেক যত্ন করছিল যাতে তার ভাই তাকে হচির সঙ্গে যেতে দেয়। তখনই হচি সেখানে আসে। সে বলে, মাস্টার তোমাকে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছে। এতে তারা ভীষণ খুশি হয়ে যায়। তবে শিদং তাকে ডাকে আর বলে, তোমার মাস্টার অনুমতি দিয়েছে, আমি অনুমতি দিয়েছি? হচি বলে, আপনি ভাই, আপনার উচিত যোগ্য মানুষের কাছে আপনার বোনকে তুলে দেয়া। শিদং বলে, আমি এত কিছু জানি না, আমাদের বাড়ির কিছু নিয়ম আছে। হচি বলে, আমি আপনাদের সব নিয়ম পালন করতে রাজি আছি। শিদং এরপর তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানেই সে একটা ছোট আলমারির ভেতরে তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেট রেখেছিল। শিদং তাদের সামনে কান্না করে বলতে থাকে, বাবা মা, আমাকে ক্ষমা করে দিও, আমি কোনো কাজের না, সীসাকে দেখে রাখতে পারিনি, অল্প বয়সেই সে প্রেমে পড়ে গেছে। গেছে তো গেছে, 200 বছর বয়সী এক বুড়োকে ভালোবেসে ফেলেছে, আমি ওকে আটকাতে পারছি না। হচি বলে, কাল্টিভেটরদের কাছে 200 বছর কোনো ব্যাপারই না, আর আমার কাছে মনে হয় আপনার থেকে আমি বেশি ইয়াং। শিদং বলতে থাকে, দেখেছো, তোমার কথার স্টাইল দেখেছো, আমার মনে হয় না তুমি আমার বোনকে বিয়ে করতে চাও। বাবা মা সীসাকে অনেক ভালোবাসতো, জামাই হিসেবে তাদের স্ট্যান্ডার্ড অনেক উঁচু ছিল। আমাদের বাড়িতে মেয়ে কাউকে পছন্দ করলে তাকে বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য নিয়ে আসা হয়, তাই তুমি তাদের সামনে গিয়ে কথা বলো। হচি সেখানে গিয়ে আগরবাতি জ্বালাতে থাকলে শিদং মিনকে ইশারা দেয়। মিন স্পেল করে আলমারির দরজা লাগিয়ে দেয়। শিদং বলে, তার মানে বাবা মা তোমাকে নিয়ে খুশি না? সীসা বলে, তুমি কিন্তু এবার বেশি করছো।
হচি, তুমি ওর কথা শোনো না, বাবা মা থাকলে তোমাকে অবশ্যই পছন্দ করতো। শিদং বলে, তুমি বাবা মায়ের কাছে ওয়াদা করো যে তুমি শিশাকে সবসময় সুখে রাখবে। যদি তুমি তোমার ওয়াদা ভেঙে ফেলো তাহলে তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাবে। হচি বলে, ঠিক আছে, আমি ওয়াদা করছি আমি সারা জীবন শিশাকে ভালো রাখার চেষ্টা করব। যদি আমি তা না পারি তাহলে আমি আর কোনোদিন কটন ক্যান্ডি খেতে পারবো না। কটন ক্যান্ডি বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হচি কিসের কথা বলছে। তবে শিদং তো এটা বুঝতে পারে না। সে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি আমার বোনের সঙ্গে কটন ক্যান্ডির তুলনা দিচ্ছ? দেখ, এই ছেলেকে ভালোবেসেছিস তুই। হচি বলে, কিন্তু আমার কাছে শিশার পরেই কটন ক্যান্ডি। শিদং বলে, তুমি ওয়াদা করো যদি তুমি শিশাকে সুখে রাখতে না পারো তাহলে তুমি ইমমর্টাল অ্যালায়েন্স হারাবে। হচি সেটাই ওয়াদা করে। তবে এরপর সে বলে, কিন্তু আমার কাছে মনে হয় ওইটার চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কটন ক্যান্ডি। শিশা বলে, এবার আমরা যাই। শিদং বলে, বাবা মা খুশি হয়েছে, আমি এখনো খুশি হইনি। এরপর সে বলতে থাকে, বাবা মায়ের পরে বাড়ির প্রধান হয় বড় ছেলে, তাই জামাই হিসেবে তোমাকে আমাকে চা দিতে হবে। শিদং তাকে চা দিতে চাইলে সে ধরে বলে, এটা অনেক গরম, তুমি আসলে আমার বোনকে বিয়ে করতে চাইছো না, তাই না? তখন শিশা হাতে তালি দিলে সবাই চা নিয়ে আসে। শিশা বলে, গরম ঠান্ডা রুম টেম্পারেচার বরফ সহ চা তোমার জন্য নিয়ে এসেছি। হচি শিদংকে ভাইয়া বলে ডাক দিলে শিদং অনেক খুশি হয়ে যায়। এরপর সে শিশাকে কিছু শর্ত দেয়। সে বলে, যদি হচি তোমাকে কষ্ট দেয় তুমি সরাসরি আমার বাড়িতে চলে আসবে। যদি হচি আর আমার মধ্যে ঝগড়া হয় তুমি কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি আমাকে সাপোর্ট করবে। যদি হচি তোমাকে বুলি করে তাহলে তুমি যদি ওকে মারতে না পারো আমাকে বলবে, আমি ওকে মেরে আসব। হচি বলে, এটা আপনাকে কখনোই ভাবতে হবে না, আমি কখনোই শিশাকে বুলি করব না। শিদং বলে, এগুলো গেল আমার বোনের, এবার তোমার পালা। সে তাকে একটা লিস্ট ধরিয়ে দেয় কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়। হচি আর শিশা দুজনেই এটা দেখে অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন একসাথে হটপট খেতে আসে। এখানে শিদং শিশাকে দেখিয়ে দেখিয়ে খাবার খাচ্ছিল। হচি বলে, শিশা খাবারের কোনো স্বাদ পায় না, তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? শিদং বলে, আরে তুমি বোঝো না, এটাকে বলে মুকব্যাং, অন্যকে খেতে দেখে মানুষ নিজের খাওয়ার আনন্দ নেয়। হচিও এরপর খেলে শিশা জিজ্ঞেস করে, কেমন? হচি বলে, ঝাল। শিশা এরপর তাকে পানি খাওয়াতে থাকে। শিদং বলতে থাকে, দেখো তোমরা শুধুমাত্র রিলেশনে জড়িয়েছ, এখনই এরকম হাত ধরাধরি ঠিক না। হচি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনোই আমার লিমিট ক্রস করব না, আমরা শুধু মাঝে মাঝে কটন ক্যান্ডি খেয়েছি। শিদং অবাক হয়ে বলে, একটু আগে তুমি বললে তোমার কাছে ইমমর্টাল অ্যালায়েন্সের থেকেও কটন ক্যান্ডি বেশি প্রিয়, আমাকে একটু বলো তো সেটা কি? শিশা বলতে চাইলে সে বলে, তোকে জিজ্ঞেস করিনি। হচি তখন শিশাকে নিজের কাছে এনে কিস করে দেয়। এটা দেখে শিদং অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ইনশাল্লাহ এই ড্রামার আর মাত্র একটি পার্ট আসবে। তো ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের রোজা কেমন কাটছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে